তার অবশ্য উত্তর নেই এসএসসির কাছে। আবার নতুন করে নিয়োগ করতে বলেছে আদালত, যারা চাকরি করছেন তাদেরও ফের পরীক্ষায় বসতে হবে। মূল্যায়ন বিতর্কে ব্যাখ্যা স্কুল সার্ভিস কমিশনের। আমাদের সঙ্গে রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তিনি যদিও আজকে দাবি করছেন যে তিনি অযোগ্য প্রার্থীদের তালিকা হাইকোর্টে পেশ করেছিলেন। কিভাবে, কত সংখ্যায় পেশ করেছেন? আমরা 3টি হলফনামায় ডিসেম্বর মাসে, অর্থাৎ মূল হিয়ারিং শুরু হওয়ার আগেই 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 5ই জানুয়ারি আমরা বিতর্কিত যারা প্রার্থী তাদের একটা তালিকা, একটা না একাধিক তালিকা আমরা প্রকাশ করেছি। অযোগ্য যারা অযোগ্য, বিতর্কিত, আমি বিতর্কিত কথাটাই ব্যবহার করছি, কারণ এদের মধ্যে কেউ কেউ আছেন যারা অন মেরিট, হয়তো পোস্ট এক্সপায়ারি হয়েছেন, কিন্তু স্ট্রিক্টলি অন মেরিট, এবং কোর্টেরও অর্ডারও আছে একটা দুটো ক্ষেত্রে। তা এই প্রার্থীদের তালিকা আমরা প্রকাশ করেছি। সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে আমাদের মোট 5250। তাহলে 25,753 থেকে যদি আমি অযোগ্য 5,250-এর হিসেব দিচ্ছেন, বাকি সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। না দেখুন, আমি এইভাবে ব্যাপারটা দেখছি না। আপনি এভাবে জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্নটা করতে পারেন, কিন্তু আমি এইভাবে কখনোই দেখি না। একটা যখন লিস্ট পাবলিশড হয়েছে, সেই লিস্টের থেকে একটা সংখ্যায় অযোগ্য আদালতের বিচারে, তারপরে ধরুন আজকে আদালতের বিচারে সবাই অযোগ্য, কিন্তু এর আগে অবধি বলছি, মানে অযোগ্য হিসাবে কেউ প্রমাণিত হয়েছেন, কেউ র্যাঙ্ক জাম্পিংয়ের জন্য প্রমাণিত হয়েছেন, বা এলিজিবিলিটি নেই তার জন্য প্রমাণিত হয়েছেন। তা তাদের বাদ দিয়ে অন্য সবাইকে অটোমেটিক্যালি তাদের যোগ্য বলে ধরে নিতে হবে, টিল আদারওয়াইজ, এনিথিং আদারওয়াইজ ইজ প্রুভড। সার্টিফাই করছেন না কেন? আমি সার্টিফাই কী করে করব? এটা কখনো সার্টিফাই করা যায় না। কিন্তু এই ওএমআরটা থাকলে কি এই সমস্যা হতো? আপনার কি মনে হয়? ওএমআরটা থাকলে আমি আবারও বলছি যে আইনি জটিলতা কমতো, কাজটা সহজতর হতো তা নয়। কারণ আমার 19 লক্ষ কি 20 লক্ষ স্ক্যান কপি ইভ্যালুয়েট করাটাও কঠিন। অরিজিনাল ওএমআর থাকলে সেটা সেটাও ইভ্যালুয়েট করা কঠিন। যেটা সহজ হয় সেটা হচ্ছে আইনের চোখে সেটা অনেক গ্রহণযোগ্য হয়। এই যে ওএমআর 1 বছরে নষ্ট করে দেওয়া, এই নিয়মটা কবে আনা হলো এবং কেনই বা? এটা 16 সালের নিয়ম। 16 সালের 20 সেপ্টেম্বরের যে পরীক্ষা শুরু হওয়ার আগে, পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগে, বিজ্ঞপ্তি বেরোনোর আগে হাইকোর্টের রায়ে নতুন করে সিলেকশনের কথা বলা হয়েছে। এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, বিশেষত যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে, যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে, যে এটা কি হবে। মানে আপনিও তো লয়ারের সঙ্গে কথা বলেছেন এই রায় প্রকাশ্যে আসার পর, আপনার কি মনে হচ্ছে এইটা বলতে হাইকোর্টের রায়ে কি বোঝানো হয়েছে? আমরা তো ফ্রেশ সিলেকশন বলতে ফ্রেশ সিলেকশনই বুঝেছি, যে নতুন করে নিয়োগ করা, নতুন করে নিয়োগ করা। এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে? সবাই অ্যাপ্লাই করতে পারবে, আমরা তাই বুঝেছি। আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে তাই মনে হয়েছে। ফ্রেশ সিলেকশন মিনস ইট শুড ইনক্লুড দ্য কারেন্ট অ্যাপ্লিকেন্টস এবং যারা বাইরে থেকে আসতে চান তারা। মানে যারা এখন শিক্ষকতা করছেন তাদেরও নতুন করে পরীক্ষা বসতে হবে। ফ্রেশ সিলেকশন মানে তাই বোঝায়। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আপনারা শুনলেন যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলায় গোটা প্যানেল বাতিলের যে দায় তা নিতে নারাজ। আদালতে 3বার হলফনামা দিয়ে তালিকা দেওয়া হয়েছিল, দাবি করছেন এসএসসির চেয়ারম্যান। আদালতে 5300 জনের নামের তালিকা পেশ করা হয়েছে। এসএসসির তালিকায় যে আদালত সন্তুষ্ট ছিল না তা মানছেন চেয়ারম্যান। এখন প্রশ্ন হচ্ছে যে অযোগ্যদের বাদ দিলে সবাই কি যোগ্য? এই প্রশ্নের অবশ্য উত্তর নেই এসএসসির কাছে। আবার নতুন করে নিয়োগ করতে বলেছে আদালত, যারা চাকরি করছেন তাদেরও ফের পরীক্ষায় বসতে হবে। মূল্যায়ন বিতর্কে ব্যাখ্যা স্কুল সার্ভিস কমিশনের। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। বিকাশদা, এসএসসির চেয়ারম্যান তিনি যেটা বলছেন যে 3বার বিতর্কিত চাকরি প্রাপকদের তালিকা হলফনামা আকারে দেওয়া হয়েছিল আদালতে, এটা তিনি অবশ্য স্বীকার করছেন যে আদালতের স্যাটিসফ্যাকশনের পর্যায়ে সেটা পৌঁছতে পারেনি। তাহলে এই যে অযোগ্যদের তালিকা সেটা বাদ দিলে বাকিরা কি যোগ্য? এই প্রশ্নের কিন্তু কোনো স্পষ্ট উত্তর এসএসসির চেয়ারম্যান দিতে পারছেন না। এসএসসি চেয়ারম্যান স্পষ্ট উত্তর দেবেন কি করে? এসএসসি চেয়ারম্যান বা এসএসসি তখন হয়তো উনি চেয়ারম্যান ছিলেন না। এদের নিয়োগ প্রক্রিয়া শুরু থেকেই তো দুর্নীতি। যে পদ্ধতিতে ওরা ওএমআর শিট নির্বাচন, ওএমআর শিট যে দেখবে
যারা অ্যাসেস করবে তাদের যে নির্বাচন করা হচ্ছে সেটাই তো একটা ঘোটালা। আদালতের নির্দেশটা পড়লে পরে তো এসএসসি চেয়ারম্যান বুঝতে পারতেন, কিন্তু আদালতের নির্দেশ পড়েন না, মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকেন, এটাই সমস্যা। অনেক ধন্যবাদ বিকাশদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম। আমি আরেকবার আপনাদের বলবো, এই যে নিয়োগ দুর্নীতি, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12 2016 পুরো প্যানেল যে বাতিল হয়েছে তার দায় কার? সব থেকে বড় প্রশ্ন যখন এইটা, সেই দায় কিন্তু এসএসসি নিতে অস্বীকার করছে। আদালতে 3 বার হলফনামা দিয়ে তালিকা দেওয়া হয়েছিল, আজকে এই দাবি করছেন এসএসসির চেয়ারম্যান। তিনি বলছেন যে 5300 জনের নামের তালিকা পেশ করা হয়েছে, এটাও তিনি মানছেন যে সেই তালিকায় আদালত সন্তুষ্ট ছিল না। অযোগ্যদের বাদ দিলে সবাই যোগ্য কিনা তার কোনো স্পষ্ট উত্তর এসএসসির কাছে এখনো পর্যন্ত নেই। আদালতে হলফনামা দিয়ে কোন তালিকা জানিয়েছিল? যাদের মেধাব প্রতারিত হয়েছে সেই তালিকা জমা দিয়েছিল? যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে সেই খাতা জমা দিয়েছিল? ওয়েমের শিট কোথায়? কি অবস্থান ছিল যিনি নতুন এসএসসি চেয়ারম্যান হয়েছে তার? তিনি তো কার্যত রণংদেহী মূর্তিতে বসে দায়িত্ব নেওয়ার পরেই ঘোষণা করলেন যেন কোনো রাজনৈতিক নেতা কথা বলছেন। তারা যদি আদালতকে সন্তুষ্ট না করে থাকতে পারে সেটা সম্পূর্ণ তাদের বিষয়। এসএসসি নিজের দায় এড়াতে পারে না, রাজ্য সরকার নিজের দায় এড়াতে পারে না। প্রশ্নটা শুধু সুপারনিউমারি একটা তালিকার নয়, প্রশ্নটা সার্বিকভাবে তারা যে তালিকা পেশ করেছেন তার মধ্যে কোনো স্বচ্ছতা নেই। আদালতের সমস্ত প্রশ্নের উত্তর এসএসসি দিতে পারেনি। এসএসসি বারবার যে তালিকা দিয়েছে সেখানে যথেষ্ট অসঙ্গতি ছিল। নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিলে তোলপাড়, তৃণমূলকে নিশানা সুকান্ত মজুমদারের। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন কলার ধরে টাকা আদায় করুন, তৃণমূলের দালালদের বাড়ি বাড়ি গিয়ে টাকা আদায় করুন। অযোগ্যদের বাঁচানোর মরিয়া চেষ্টা করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এমনটা দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি। এই যে 25,000-এর বেশি যারা চাকরি করতেন তাদের চাকরি চলে গেল, এদের মধ্যে অনেকেই অর্থাৎ বেশিরভাগটাই যোগ্য। অযোগ্য কিছু অল্প সংখ্যক যারা আছে 5,000 সামথিং, যেটা আপনারাও বলছেন, আমরাও শিক্ষামন্ত্রীর মুখে সেরকম শুনেছি। তো স্বাভাবিকভাবে এই 5,000 জনকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের এই যে মরিয়া চেষ্টা, এই মরিয়া চেষ্টাটা কেন বোঝা যাচ্ছে? এবং সিবিআই তদন্ত করবে এবার, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে, দুধ এবং জল সব আলাদা হয়ে যাবে। এবং আমার মনে হয় এই যারা 5,000 যাদের অড নাম্বার একটা বলা হচ্ছে যে এরা টাকা দিয়ে চাকরি পেয়েছে, আমি তাদেরকে বলবো লোকসভা ভোটের পর তৃণমূলকে খুঁজে পাবেন কিনা ঠিক নেই। এখনই যে সমস্ত নেতাদেরকে টাকা দিয়েছিলেন তাদের বাড়ি বাড়ি যান, কলার ধরুন, ধরে টাকাটা ফেরত নিয়ে নিন অ্যাটলিস্ট। তারপরে কোর্টে মামলা চলবে, চাকরি থাকবে না থাকবে পরের বিষয়, কিন্তু অ্যাটলিস্ট যে টাকাটা দিয়েছিলেন 10 লাখ, 15 লাখ, 20 লাখ, সেই লোকাল তৃণমূল দালালদেরকে ধরে, নেতাদেরকে ধরে সেই টাকাটা আদায় করে নিন। চাকরি বাতিল নিয়ে বিচার ব্যবস্থাকে বেলাগাম আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার হাইকোর্টে দ্বারস্থ হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় হাইকোর্টে দ্বারস্থ আইনজীবী বিকাশ ভট্টাচার্য। হলফনামা দাখিলের নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি। এর আগে আপনারা জানেন বিজেপি নেতা কৌস্তুভ বাগচি তিনি একেবারে আদালতে দ্বারস্থ হয়েছিলেন, প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন, আর এবার আদালতে দ্বারস্থ হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন কৌস্তুভ বাগচি, আর এবার আদালতে দ্বারস্থ বিকাশ ভট্টাচার্য। এর আগে বিচার ব্যবস্থাকে নিশানা করে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে আক্রমণ শানিয়েছিলেন দেখুন। না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে ফিল করলে দেবে তাকে কি, আর বিজেপি ফিল করলে ব্যাস, বিজেপি ফিল করলে জেল, অন্য কেউ ফিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন,
সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা তাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার। তৃণমূলের প্রচারে ব্রাত্য তৃণমূলেরই বিধায়ক। কোন্নগরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার ছেড়ে বেরিয়ে যেতে বলা হলো উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে। শ্রীরামপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো কাঞ্চনকে। কাঞ্চন প্রচারে থাকলে গ্রামের মহিলারা রিয়্যাক্ট করছেন, এমনটা দাবি করছেন তৃণমূল প্রার্থী। শুধু তার প্রচারেই থাকবেন কাঞ্চন, প্রশ্ন তুলছেন কল্যাণ। এ নিয়ে উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। আমার ইলেকশনটা দরকার। আমার ইলেকশন করতে হবে, আমার ইলেকশনটা দরকার। আগে থেকে এতগুলো লোক যাবে কোনো গাড়ি যাওয়ার বাইরে ম্যাডাম আসুন। আমার ইলেকশনটা দরকার। আমার ইলেকশন করতে হবে, আমার ইলেকশনটা দরকার। আগে থেকে এতগুলো লোক যাবে কোনো গাড়ি যাওয়ার বাইরে আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন, তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে। উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়্যাক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলোও তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। আজ আমার অতিথি যিনি, তিনি নেতা। ভাবছেন এই আর নতুন কি? তার মুখে গরম গরম ভাষণ নেই, আঙুল উঁচিয়ে হুমকি নেই। এ জাদু কি চাপ্পি তো তৃণমূলের নয়। 22শে এপ্রিলের ঘটনা 22শে ডিসেম্বর রিলিজ হওয়া ফিল্মে মিলিয়ে দিলে কোন ম্যাজিক? দুর্নীতি, কাটমানি, সন্ত্রাস, নায়ক এবং প্রযোজক তৃণমূলেরই একজন সাংসদ। কার দখলে দিল্লি নিবেদনে বার্জার পেইন্টস 100 years of trust। রুংটা স্টিল টিএমটি বার একদম সলিড, co-powered by শালিমার শুদ্ধ নারকেল তেল, মেরা পেয়ার শালিমার, ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন ফেস ওয়াশ, নজর না লাগে। পার্টনার বাই রেল স্প্রে, ন্যাচুরাল পেন রিলিফ স্প্রে। স্পেশাল পার্টনার কমফোর্টেবল কন, জো পেহনে রূপা জন লাগে আয় হায়। বাঙালির ঐতিহ্যের সম্ভার, ভারতবর্ষের 150টির অধিক শাখা সমৃদ্ধ সেনকো গোল্ডেন ডায়মন্ডস। বার্জার লং লাইফ এর পিইউ সিলিকন টেকনোলজি দেয় ধুলো, বৃষ্টি আর ফাঙ্গাস থেকে লং লাস্টিং প্রোটেকশন। বার্জার লং লাইফ, বাড়িতে রাখুন আজীবন ঝকমকে আর ইয়াং। किसी के ग्रिप में दम नहीं है क्या? अरे भाई बाबू, यहाँ वो हेलीकॉप्टर शॉट नहीं चलेगा। आज भी छक्का मारो ना। इतना कॉन्फिडेंस। बेहतरीन मुकाबले की शुरुआत और ये धोनी ने बदली ग्रिप। गुरुजी हैरान और ये धोनी की हुई जी। गजब ग्रिप। कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ডিউলাক্স ওয়েদার শিল্ড পাওয়ার ফ্লেক্স এর প্রতিটি রং রোদ, ধুলো আর বৃষ্টির সাথে লড়াই করে। ইটস কালারফুল, ইটস পাওয়ারফুল।
কড়াইতে বিশুদ্ধ অন্নপূর্ণা ঘি পড়ে মন হয়ে ওঠে ফুরফুরে। তাই এই সুগন্ধযুক্ত এবং 100% শুদ্ধ ঘি বাঙালির খাবারকে করে তোলে খাস। তাই তো বাঙালির ঘরে ঘরে অন্নপূর্ণা পাতে, অন্নপূর্ণার সাথে। এই ঝলসানো গরমে আমরা তো পুরো ঝলসে গেছি। গরমে শুধু কুলিং নয়, চাই তাড়াতাড়ি কুলিং। নতুন ক্রম্পটন কুলার, যার হায়ার এয়ার ডেলিভারি দেয় হটেস্ট ডেতেও তাড়াতাড়ি কুলিং। রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রমিক দা, আপনি শুনলেন যে আপনারা বারবার যে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন যে এসএসসি কে দায় নিতে হবে এই নিয়োগ দুর্নীতি মামলায় গোটা প্যানেল বাতিলের এবং কেন যোগ্যরা চাকরিহারা হলো তার জন্য, কিন্তু এসএসসি পরিষ্কার করে জানিয়ে দিল যে আদালতে তারা 3 বার হলফনামা দিয়ে তালিকা দিয়েছিল। আদালতে হলফনামা দিয়ে কোন তালিকা জানিয়েছিল? যাদের মেধা প্রতারিত হয়েছে সেই তালিকা জমা দিয়েছিল। যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে সেই খাতা জমা দিয়েছিল। ওয়েমের সিট কোথায়? কি অবস্থান ছিল যিনি নতুন এসএসসি চেয়ারম্যান হয়েছে তার? তিনি তো কার্যত রণংদেহী মূর্তিতে বসে দায়িত্ব নেওয়ার পরেই ঘোষণা করলেন যেন কোনো রাজনৈতিক নেতা কথা বলছেন। তারা যদি আদালতকে সন্তুষ্ট না করে থাকতে পারে সেটা সম্পূর্ণ তাদের বিষয়। এসএসসি নিজের দায় এড়াতে পারে না, রাজ্য সরকার নিজের দায় এড়াতে পারে না। প্রশ্নটা শুধু সুপারনিউমারি একটা তালিকা নয়, প্রশ্নটা সার্বিকভাবে তারা যে তালিকা পেশ করেছেন তার মধ্যে কোনো স্বচ্ছতা নেই। আদালতের সমস্ত প্রশ্নের উত্তর এসএসসি দিতে পারেনি। এসএসসি বারবার যে তালিকা দিয়েছে সেখানে যথেষ্ট অসঙ্গতি ছিল। রাজ্য সরকারের উকিল বা এসএসসির পক্ষে যারা সেখানে সওয়াল করেছিলেন বা আদালতের প্রশ্নের উত্তর দিয়েছিলেন তারা আদালতকেও সন্তুষ্ট করতে পারেননি এবং যারা শ্রোতা ছিলেন